কি দেখেন, এক সপ্তাহ আগে তারেক রহমান বলেছেন যে আমার বাংলাদেশে যাওয়াটা শুধু আমার উপরে ডিপেন্ড করে না, আরো অনেকগুলা শক্তি রয়েছে যাদের কথার উপরে ভিত্তি করে কিন্তু আমার এই সিদ্ধান্তটা নিতে হয়। সেই শক্তিগুলা কি? সেই শক্তি হলো আমেরিকান শক্তি, সেই শক্তি হলো আর্মি শক্তি, সেই শক্তি হলো ভারতীয় উপমহাদেশের ভারতের শক্তি। এই তিনটা শক্তির বাইরে গিয়ে বাংলাদেশের রাজনীতি চালানো সম্ভব নয়। কেন সম্ভব নয়? দেখেন, বাংলাদেশ ভারতের পেটের ভিতরে। এই দুদিন আগে আমাদের অর্থ মন্ত্রণালয়ের দায়িত্বে যিনি আছেন সালাউদ্দিন, উনি বললেন যে 50,000 মেট্রিক টন চাল আমরা আমদানির অনুমোদন দিয়েছি ভারত থেকে। তো অনেকে বললো যে ভারতের সাথে আমাদের ঝামেলা চলতেছে, ভারত থেকে কেন? বলে যে আরেকটা বিকল্প মার্কেট আছে, সেটা হচ্ছে ভিয়েতনাম। ওখান থেকে, ভিয়েতনাম থেকে যদি আনতে হয় তাহলে আমাদের প্রতি কেজিতে 10 টাকা করে খরচ বাড়ে। তো 10 টাকা করে যদি 1 কেজিতে খরচ বাড়ে, তাহলে 1 মেট্রিক টনে কত খরচ বাড়ে বুঝছেন তো? 40 টাকার চাল যদি 50 টাকায় কিনতে হয়, আর 70টা যদি 80 টাকায় কিনতে হয়, মানুষ তা করে রাখবো রাস্তায়? তো সেই জন্য ভারতকে বেছে নিছে। শুধু এই কারণে ভারত অন্যের জন্য, বস্ত্রের জন্য এবং শিক্ষা চিকিৎসা নানাবিধ ভাবে ভারতের উপরে বাংলাদেশের মানুষের নির্ভরতা প্রচন্ড রকমে আছে। এটা ভারত বলে নয়, ভারত না হইয়া যদি এটা কানাডা হতো, এটা যদি চায়না হতো, এটা যদি জাপান হতো, তাহলেও থাকতো। কারণ বৃহত্তর একটা দেশ যখন একটা ছোট দেশকে চারদিক থেকে ঘিরে রাখে এবং তাদের ইতিহাস ঐতিহ্যের সাথে যখন সম্পর্ক থাকে, তখন নিজের প্রয়োজনে অপ্রয়োজনে, জানা মতে এবং অজানা মতে অটোমেটিক্যালি আপনাকে নির্ভর করতে হয়। কিন্তু মৌলবাদী চিন্তা চেতনায় তারা যেটা চিন্তা করছে, বাংলাদেশের মানুষকে খাজুর খাওয়াবে, ভাত খাওয়ানো দরকার কি, ইলিশ মাছ না খাওয়াইয়া দুম্বার গোস্ত খাওয়াবে, ওই রকম চিন্তা ভাবনা তারা মানুষের মনের মধ্যে দিয়েছিল। এখন দুম্বা তো আর মরুভূমিতে হয়, বাংলাদেশে হয় না। এখন তারা চিন্তা করলো যে কিভাবে দুম্বা উৎপাদন করা যায়। তখন ওই মাহমুদুর রহমান নামের একটা বাটপার আছে না, ওই বাটপাড়ারে দিয়া টার্কির সাথে যোগাযোগ করালো। এই টার্কিতে যাইয়া সে টার্কির নাগরিকত্ব নিয়েছে বলে আমি শুনেছি। তাকে দিয়া ওই টার্কিতে কোন একটু মরুভূমি অঞ্চলে ওখানে দুম্বা উৎপাদনের চিন্তা ভাবনা করতেছে। এই মরুভূমির দুম্বা ছাড়া তো আর আপনি মানে তাদেরকে খাওয়াইবার কিছু নাই। এই অবস্থায় বিশ্ববাসী দেখলো যে তারেক রহমান যেহেতু নিজে থেকে বুঝতে পারছে, মানে আপনি এনশিয়েন্ট মেরিটারের গল্পটা শুনছেন না, যে সে আলবাট্রস একটা পাখি এসেছিল তার শিপে, তখন মানে ইঞ্জিনের জাহাজ চালু হয়নি। তো জাহাজে এরকম বড় পাখি আসলে মানুষ এটাকে দেখতো মানে আপনার ভাগ্য লক্ষ্মী। তো এই পাখিটাকে এক বুড়া নাবিক মারি ফেলছে। মারি ফেলার পর মাছ, সমুদ্রের মাঝখানে যখন এই শিপটা যায়, তখন বাতাস বন্ধ হয়ে গেছে, শিপ আর চলে না, জাহাজ আর চলে না। তখন 12 জন নাবিক ছিল, পানি শেষ হয়ে গেছে এবং সূর্য প্রখর আলো দিচ্ছে। এই অবস্থায় আস্তে আস্তে একে একে সবগুলা নাবিক মারা গেছে, শুধু একজন নাবিক বেঁচে আছে। তো যে নাবিকটা মেরেছে সেই শুধু বেঁচে আছে। তো বলছে কেন বেঁচে আছে? বলে যে নির্যাতন, মানে দুঃখ কষ্ট যে কিরকম, যাতনা যে কিরকম, তার পায়ের চারপাশে মৃত লাশ পড়ে আছে কিন্তু সে মরতেছে না। চোখে দিয়ে মনে হয় যেন আগুন ঢুকতেছে কিন্তু তারপরও সে মরতেছে না, মানে অনেকটা দোজখের আযাবের মতো আর কি। তারপর একদিন হঠাৎ করে সে দেখলো যে তার জাহাজের পাশে একটা ছোট্ট একটা সাপ যাচ্ছে। এই সাপ দেখে সাপের জন্য তার খুব মায়া হলো। যখনই তার মনের মধ্যে মায়া জন্মাইছে, তখনই আস্তে আস্তে বৃষ্টি পড়া শুরু হয়েছে। আর বৃষ্টি পড়ার সাথে সাথে ঝড় আসছে, বাতাসে নৌকাও চলতে শুরু করছে। নাবিকেরা সব মরে গেছে, সে কিন্তু মরে গেছে। তখন একটা কণ্ঠস্বর বলতেছে, দিস ইজ দ্য ম্যান হু কিলড আলবাট্রস। আরেকটা ভয়েস বলতেছে, হি হ্যাজ পানিশড এনাফ, তাকে অনেক শাস্তি দেওয়া হয়েছে। তো তারেক রহমানও কোন একটা পর্যায়ে যে বুঝতে পারছে যে তার নিজের ক্ষমতায় দেশে যেতে পারবে না, তাকে আমেরিকার উপরে, সেনাবাহিনীর উপরে এবং ভারতের উপরে নির্ভর করতে হবে। এটা যখনই তিনি বুঝতে পারছেন, তার ওই শক্তিরা তখন তাকে ইঙ্গিত দিল, তোমার এখন জ্ঞান হয়েছে, তুমি এখন নবুয়ত পাইছো, তুমি এখন নবুয়তের বয়স পাইছো, তুমি এখন যাও, তুমি এখন যে ওই তোমার যে কাউন্টার পার্ট যারা আরবের দুম্বা আর কুরমা খাজুর খাওয়াইয়া বাঙালিরে মুসলমান বানাবে, পাঞ্জাবি পায়জামা দিয়া দেশ ভরা বানাবে, তাদেরকে তুমি কোণঠাসা করে তুমি জিতে আসো, তোমার শক্তি, তোমার অর্থ বৃত্ত যা দরকার আমরা দেখবো। তো সেই জন্য বলছেন আপনি যেটা, যে এখন ডক্টর ইউনূসের বেলা শেষ,
এই অবেলায় এসে ডক্টর ইউনূসের মনের কোনো খায়েশই পূরণ হবে না, প্রেসিডেন্ট হওয়ার স্বপ্ন ছিল সেটাও হবে না। তারেক রহমান যদি নির্বাচনে বেরিয়ে আসতে পারে, আর না পারার কোনো কারণ দেখি না, কারণ বাংলাদেশের মানুষকে আমরা যে জিনিসটা বলেছিলাম যে এটা একটা মৌলবাদী চক্রান্ত, এটা একটা জঙ্গিবাদী চক্রান্ত, এটা একটা জিহাদি চক্রান্ত, এটা একটা ধর্মান্ধ ব্যক্তিদের চক্রান্ত, এবং এটা মেটিকুলাস ডিজাইনটা ডক্টর ইউনূসের মতো আরো কিছু লোক মিলে করা হয়েছে, এবং সেই ডিজাইনটা পৃথিবীর মানুষ বুঝেছে এবং এই তারেক রহমান বুঝেছে। তাই এখন আমার মনে হচ্ছে নৌকার পাল এখন সেদিকেই। জি, আপনি মাঝখানে যে কথাগুলো বললেন, যে দুম্বার কথা বললেন, টার্কির কথা বললেন, আরো বিভিন্ন, এবং তারেক রহমানের যে বোধোদয় হয়েছে সেটি বললেন। আমরা জানি যে তারেক রহমানের যে অভিযোগগুলো তার বিরুদ্ধে ছিল, যে সাজাগুলো হয়েছে 21শে আগস্ট, গ্রেনেড হামলা সহ অন্যান্য, কিন্তু ইদানিং অর্থাৎ তিনি দেশে ফেরার পরে বিভিন্ন সোর্স যেই কথাগুলো বলছে সেটা হচ্ছে তারেক রহমান এখন যতই মিষ্টি কথা বলুক গত 2-3 দিন পর্যন্ত, কিন্তু তিনি এখন, যেহেতু তার একটা বিজয় হয়েছে, দেশের মাটিতে ফেরা, এটি তার জন্য বিজয়, তিনি এখন এক ধরনের উপলব্ধির মধ্যে এসছেন যে তাকে যারা দেশ ছাড়া করেছিল সেটি কিন্তু আওয়ামী লীগ করেনি, তখন ক্ষমতায় আওয়ামী লীগ না, তখন তত্ত্বাবধায়ক সরকার, এবং বলা হয় যে -2 ফর্মুলার মূল কারিগর ছিল ডক্টর ইউনূস এবং তার এখনকার যারা উপদেষ্টা বা চারপাশ থেকে তার যারা পরামর্শক আছে সেই গ্রুপটি। ফলে তারেক রহমান যখন বিজয়ের বেশে দেশে ফিরলেন, এখন তার এমনিতেই একটা টার্গেট আছে যে এই প্রতিশোধটুকু নিবেন, অর্থাৎ ডক্টর ইউনূসকে দেখিয়ে দিবেন এবং তাকে কিভাবে দেশ ছাড়া করতে হয় সেই ব্যবস্থা তিনি করবেন। আর এই যে তৃতীয় পক্ষ সেই সুযোগটি নিয়ে তাকে ব্যবহার করছে। আপনি কি মনে করেন যে 2008-এ যেভাবে তারেক রহমানকে নির্যাতন নিপীড়ন করে দেশ ছাড়া করা হয়েছিল, এই ডক্টর ইউনূস গঙের মাধ্যমেই সেটির কোন প্রতিশোধ তিনি নিতে পারেন? কারণ রাজনৈতিক দল কিন্তু ক্ষমতায় আসলে আবার সেটি সম্ভব হবে না, এর আগেই কোনো প্রক্রিয়ায় নিতে পারেন কিনা? না, আসলে আমি এখন কোন প্রক্রিয়া খুব দেখি না এই কারণে, বাংলাদেশের সেনাবাহিনী যে এখন যিনি প্রধান আছেন, উনার যে ক্যাপাবিলিটি, উনার যে ক্ষমতা, এটা তো খুব উপরের লেভেলের না, যার কারণে কোনো কিছু এখন আর হবে না। এখন হবে না এই কারণে নির্বাচনের আর মাত্র 2 মাসের চেয়েও কম বাকি, 1.5 মাস, 1 মাস 12 দিন বা 1.5 মাস বাকি। ধরেন এই 1.5 মাস সময়ের ভিতরে নির্বাচনের মাঠে খেলাটা হবে। এখন খেলাটা যদি ডক্টর ইউনূস যদি এই ধরেন ভোটের বাক্স যদি রাত্রে পুড়ে ফেলে, তাহলে কিন্তু ডক্টর ইউনূসের সাথে কিন্তু ইনি হেরে যাবেন। আর যদি সত্যিকার অর্থে নির্বাচন হয়, তাহলে ডক্টর ইউনূসের যে পালা বাহিনী, ওই পালা বাহিনীর কিন্তু ভাগ্যে খুব একটা আসন জোটার সম্ভাবনা নাই। আপনি দেখেন এলডিপি, অলি আহমদের 1 আসন, তো আর বাকি যারা আছে এদের কারো কি আসন আছে? নাই। এখন যে এনসিপি কে মনে করেন যে জামাতে ইসলামী যেসব আসন দিবে, সেই সব আসনে এনসিপি পাশ করে আসার ক্যাপাসিটি আছে? নাই। দ্বিতীয়ত আরেকটা জিনিস, তো যারা পাস করার মতো তারা সবাই তো সরে, এমনকি মাহফুজ আলম, এনসিপি ডিভাইডেড হয়ে গেছে। হ্যাঁ, এনসিপির মূল যে শক্তিটা, যাদেরকে মনে করেন শোপিস হিসেবে সামনে ব্যবহার করেছে, এইসব মেয়েরা সব চলে গেছে, এবং চলে যাওয়ার পিছনে মূল কারণই হচ্ছে নৈতিক অবস্থান। অর্থাৎ এনসিপি বলেছিল নতুন বন্দোবস্ত চাই, কিন্তু নতুন বন্দোবস্ত বলতে যায় 1400 বছর আগের, যে ওই আয়ামে জাহেলিয়াতের যুগের, নবীর যুগে তো একটু আলো এসছে, আলো আসার পরে আলোকিত হচ্ছে, কিন্তু জামাত ইসলাম তো সেই ইসলামের দল না, এটা হচ্ছে প্রাগ ঐতিহাসিক যুগ, অর্থাৎ ইসলামের পূর্ববর্তী যে অন্ধকার যুগ ছিল, এটা সেই যুগে সেই দল। বোঝেন না, তারা ভারতবর্ষে যখন 2টা রাষ্ট্র হয়, পাকিস্তান এবং ভারত, পাকিস্তান রাষ্ট্রের বিরোধী ছিল তারা। ডেস্টিনি পরবর্তীতে বাংলাদেশও যখন রাষ্ট্র হয়, তারা এই রাষ্ট্রের বিরোধী ছিল। তার মানেটা কি দাঁড়াচ্ছে? তারা কথা বলে কি, আমরা মজলুমের পক্ষে, জালেমের বিপক্ষে। এখন 1971 সালে যখন স্বাধীনতা শুরু হয়, যুদ্ধ শুরু হয়, বাংলাদেশের কোন সেনাবাহিনী কিন্তু পাকিস্তান আক্রমণ করেনি, আমাদের সামর্থ্য ছিল না, আমাদের সেনাবাহিনী ছিল না।
আমরা পাকিস্তানের অংশ ছিলাম। যুদ্ধটা আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। যদি এমন হতো যে আমরা সব করে যুদ্ধ করতে গেছি, তা তো না, আমাদের উপরে চাপিয়ে দেওয়া হয়েছে। অর্থাৎ মজলুম হওয়ার জন্য 100তে 100 মার্ক আমরা পাই। কিন্তু জামাতে ইসলামী ইতিহাসের এই সন্ধিক্ষণে যখন মজলুমের পাশে দাঁড়ানোর একটা সুযোগ এসেছে, তারা কার পাশে দাঁড়িয়েছে? জালেমের পক্ষে দাঁড়িয়েছে। এরপরে দেখেন, এই 2024 সালে যখন আওয়ামী লীগের নেতা কর্মীরা এই যে মনে করেন বঙ্গবন্ধুর বাড়ি, মন্ত্রীদের বাড়ি, এই জ্বালানোর পক্ষে যারা ছিল এনসিপি, জামাতে ইসলামী তাদের পক্ষে দাঁড়িয়েছে। অর্থাৎ ইতিহাসের সন্ধিক্ষণ যখনই এসছে, মুসলিম এবং জালেমের যখনই একটা দ্বন্দ্ব তৈরি হয়েছে, জামাতে ইসলাম কিন্তু সবসময় মুসলিমের কাছে যায় নাই, জামাত গেছে সবসময় জালেমের কাছে। এর কারণটা কি? এটার কারণ হচ্ছে মুনাফিকি। মুনাফিকি হলো মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে না, আর যা বলবে সেটা মিথ্যা বলবে। এই যে জামাতে ইসলাম তো তাই করলো। দেখেন, ওরা মুখে যা বলে অন্তরে সেটা ধারণ করে না, এবং ইসলামের যে স্পিরিট, এই স্পিরিট জামাতের কাছে কোনো কালেই ছিল না। হিন্দুদেরকেও এবারে নমিনেশন দিছে, আপনি দেখেছেন তো, আল্লাহর আইন চায়, সৎ লোকের শাসন চায়। ওরা ওয়াজ করতেছে কি, জমিন কার, জমিনের মালিক কে? আল্লাহ। তো জমিনের মালিক যদি আল্লাহ থাকে, আল্লাহ যদি জমিনের মালিক হবে, তাহলে জামাতে ইসলামীর নেতার যে বাড়ি, এ বাড়ি আমি দখল করতে পারবো না কেন? আমার মনে করেন যে এক ঘরের একটা জায়গা নাই, কিন্তু তার 3টা বাড়ি, তো আমি একটা বাড়ি দখল করবো না কেন? এটা যদি আল্লাহর জমিনে হবে, আল্লাহর জমিনে যদি হয়, এভাবেই যদি কথাটা হয় যে এটা শুধুই আল্লাহর জমিন, মানুষের কোনো আল্লাহ মালিকানা দেয় না, তাহলে তো আপনি আমি সবাই যার যেখানে ইচ্ছা দখল করে ফেলতে পারবো। এই ব্রিটেনে বলেন, আমেরিকা বলেন, তো বললো জমিন যার, আইনও চলবে তার। তাহলে আল্লাহর আইন চালাবে। তো আল্লাহর আইন বলতে তারা যে ইসলামিক আল্লাহর আইন চালাবে, তাহলে হিন্দু দিয়ে আপনি কিভাবে ইসলামিক আল্লাহর আইন কায়েম করবেন? তো এই জন্য বলছি, এখন এই মুনাফিকরা ডক্টর ইউনূসের সাথে আছে। এখন এই মুনাফিক বিরোধী যে শক্তিটা আছে, এই শক্তিটা তো অবশ্যই জিয়াউর রহমানের দলের সাথে থাকবে। সেই হিসাবে আমি মনে করি ডক্টর ইউনূস বিশ্ব যদি ভিজিল্যান্ট থাকে, যেই শক্তির হাত ধরে ডক্টর মানে তারেক রহমান বাংলাদেশে ফিরছেন, সেই শক্তি যদি থাকে, তাহলে তিনি জয়ী হবেন। আর তিনি যদি জয়ী হন, তিনি বলেছেন তার একটা প্ল্যান আছে, আই হ্যাভ এ প্ল্যান। এখন দুঃখজনক ব্যাপার হচ্ছে কি, দেখেন, উনি কোট করেছেন মার্টিন লুথার কিংকে। বলেছেন মার্টিন লুথার কিং 1967 সাল বা কোন একটা এরকম একটা সময়ে আমেরিকার শিকাগো শহরে, আমেরিকাতে উনি কিন্তু একটা এরকম একটা, শিকাগো নাকি কোন শহর আমি ঠিক ভুলে গেছি, আমেরিকাতে তিনি একটি বড় একটি মিলিয়ন ম্যান নিয়ে একটা সমাবেশ করেছিলেন। সেই সমাবেশে মার্টিন লুথার কিং বলেছিলেন, আই হ্যাভ এ ড্রিম, আমার একটি স্বপ্ন আছে, প্রথমেই বলেছেন। আর পুরো আধা ঘন্টা বক্তৃতা দিচ্ছেন, স্বপ্নটা কি সেটা মানুষের কাছে ব্যাখ্যা করছেন। খেয়াল করে দেখেন, জি, পরিকল্পনা আপনার, সেটা মানুষের কাছে দিবেন, মানুষ অ্যাপ্রুভ করবে। ভোট মানুষ আপনাকে কেন দিবে? আপনার প্ল্যান আছে এই জন্য দিবেন, আপনার প্ল্যানটা কি সেটা বুঝে দিবে। তারেক রহমান এই কথাটি বলতে পারলেন যে আই হ্যাভ এ প্ল্যান, কিন্তু আমার প্ল্যানটা কি সেটা কিন্তু তিনি জানেন না, অথবা জানলেও কাউকে বলেননি। তো এখন আপনার সোরা গুপ্তা যে প্ল্যান আছে, আপনি কি বাংলাদেশ বিক্রি করে দিবেন, এটা প্ল্যান? নাকি আপনি বাংলাদেশ থেকে পালায়া যাবেন, এটা প্ল্যান? নাকি বাংলাদেশকে জামাতের হাতে তুলে দিবেন, এটা প্ল্যান? আমরা তো জানি না আপনার প্ল্যান। আপনি প্ল্যানটা বলতে হবে। আপনার প্ল্যানটা ভালো হতে পারে, খারাপ হতে পারে, মানুষের কাছে প্ল্যানটা দিতে হবে। এই যারা তারেক রহমানের যারা ড্রাফটসম্যান বা তারেক রহমানের যারা উপদেষ্টা, তারা তাকে এই উপদেশটা দিলেন না কেন? যে আপনি প্ল্যান আছে বললে হবে না, আপনার প্ল্যানটা দিতে হবে। বঙ্গবন্ধু বলেছিলেন, আমি পূর্ণ মাত্রায় স্বায়ত্ত শাসন চাই। তো স্বায়ত্ত শাসনের তো একটা প্ল্যান, তো এই প্ল্যানটা কেমন হবে? এই স্বায়ত্ত শাসনের রূপরেখাটা কি হবে? 6টা দফা দিলেন। 2 অঞ্চলে আলাদা প্রতিরক্ষা ব্যবস্থা থাকবে, 2 অঞ্চলে সহজে বিনিময়যোগ্য মুদ্রা ব্যবস্থা থাকবে। এইরকম ভাবে তিনি 6টা দিলেন কি দফা, এবং মানুষ বুঝলো তিনি যে স্বায়ত্ত শাসন চায়, সেই স্বায়ত্ত শাসনের রূপটা অনেকটা স্বাধীনতার মতো। মানুষ সেটা অ্যাকসেপ্ট করেছে। 66 সালে বঙ্গবন্ধুর এই 6 দফার আন্দোলন বাংলাদেশের স্বাধীনতার দিকে নিয়ে গেছে। 69 বঙ্গবন্ধুকে গ্রেফতার করলো, কেন করলো? ওই কারণ একটাই, কিন্তু 6 দফা। এই 6 দফার বিরুদ্ধে যখন আইয়ুব সরকার গেল, মানুষ 69 গণ অভ্যুত্থান করলো।
অভ্যুত্থানের পর 70-এর নির্বাচন আসলো, সেই নির্বাচনে ওই 6 দফাকে ভিত্তি করে গণহারে বঙ্গবন্ধুর নৌকাতে মানুষে ভোট দিল। তো তারেক রহমান ঐতিহাসিক যে মুহূর্তটা 17 বছর পরে পেল, সেটা তিনি ব্যবহার করতে পারেন। তিনি তার প্ল্যানটা জনগণের কাছে দিতে আছিলেন, বলতে আছিলেন যে আমার এটা হইলো প্ল্যান, এই দেশে গরিবী রাখবো না, এই দেশে সাম্প্রদায়িকতা রাখবো না, এই দেশে অশিক্ষা রাখবো না, এই দেশে দুর্নীতি রাখবো না, এই দেশকে ব্রিটেন আমেরিকার আদলে না পারি, অন্তত কন্টেম্পোরারি কন্টেস্টে আমাদের মতো করে কিভাবে দুর্নীতিকে রোধ করা যায়, মানুষের জীবনের মান উন্নত করা যায়, মাথাপিছু আয় বৃদ্ধি করা যায়, দারিদ্র্যের সংখ্যা হ্রাস করা যায়, শিক্ষার উন্নয়ন করা যায়, এবং বহির্বিশ্বে পাঠানোর মতো যোগ্য এবং সামর্থ্য নাগরিক গড়ে তোলে পৃথিবীতে আমরা কিভাবে রেমিটেন্স আনতে পারি, সেই রকম তিনি তো প্ল্যান দিতে পারতেন, কিন্তু তিনি সেটা দেন নাই। তাই উনি কাগজে বাঘ, বাঘ কাগজে থাকলে আর জঙ্গলে থাকলে এক হয় না। জঙ্গলের বাঘের অনেক শক্তি, আর কাগজের বাঘ পানি মারলেই শেষ। তাই উনি যদি এখন কাগজে বাঘ থেকে সত্যিকারের বাঘ হতে চান, তাকে তার প্ল্যানটা আমাদেরকে দিতে হবে, আমরা দেখতে হবে তার প্ল্যানটা কি। এই জায়গাটিতে কেউ কেউ বলছেন সামাজিক যোগাযোগ, আমরা তো এখন আসলে প্রতিদিন সামাজিক যোগাযোগ মাধ্যমের উপরে অনেক বেশি নির্ভরশীল হয়ে পড়ছি, ফলে কোট করতে হয় আর কি। কোন কোন সামাজিক মাধ্যমে আমরা দেখলাম যে এই প্ল্যানের ভেতর তিনি হয়তো আওয়ামী লীগকে রেখেছেন, আওয়ামী লীগকে দেখতে চান বা দেখাতে চান একটা, যে আওয়ামী লীগকে হয়তো তিনি কিছুটা পজিটিভ মোটিভেশনেও দেখাতে পারেন, ভোট টানার জন্য আওয়ামী লীগের মানুষদের, আওয়ামী লীগের ভোটারদের, কোটি কোটি ভোটারের ভোট টানার জন্য একটা সিম্পেথি গ্রো করার জন্য হতে পারে। আবার কেউ কেউ এটি বলছেন যে আওয়ামী লীগের যেই বঙ্গবন্ধুর 32 সহ যা যা শেষ অস্তিত্বটুকু আছে সেটুকু বিনাশ করে দিবেন মৌলবাদীদের এবং আওয়ামী লীগ বিরোধীদের ভোট আরো বেশি করে টানার জন্য। এইটাও কেউ কেউ বলছেন। আপনার কাছে কি মনে হয়, উনি কি আওয়ামী লীগের চিহ্ন আরো নিশ্চিহ্ন করবেন, সেই পথে আগাতে পারেন, নাকি আওয়ামী লীগের সিম্পেথি আদায়ের চেষ্টা করতে পারেন? ধন্যবাদ। আসলে ব্যাপারটা আপনি খেয়াল করে দেখেন, এই তারেক রহমানের বিরুদ্ধে যে জোটটা হয়েছে, যে জোট, তারা কিন্তু হাসি খেলা তামাশার জোট না, কিন্তু এরা কিন্তু সত্যিকার অর্থে তারেক রহমানকে চেপে ধরার একটা চেষ্টা করছে। তো আপনি জানেন বিশ্ববিদ্যালয়গুলো তারা দখল করে নিচ্ছে শিবির। তো এখন এই যে দখল করে নেওয়াটা, এই দখল করে নেওয়ার পর তারেক রহমান যদি ক্ষমতায় আসেও, তাহলে আপনার কাছে কি মনে হয় ওরা ওকে শান্তিতে থাকতে দিবে? তারা তো চাইবে তারেক রহমানকে। এখন তারেক রহমান যাদেরকে নমিনেশন দিচ্ছে, এখানেও কতজন জামাতের লোক আছে আপনি বুঝবেন আরো কদিন পরে। কারণ কি, ছাত্রলীগের ভিতরে, আমরা ছাত্রলীগের ভিতর থেকে শিবিরের সভাপতি সেক্রেটারি দেখছি না, তা এখন বিএনপির ভিতরেও তো এরকম গর্ত পড়ে আছে, সেই গর্তগুলো তো এখনো আপনি দেখেন না, খানা খন্দক দেখবেন কদিন পরে। তা আমি যেটা বিশ্বাস করি, বাংলাদেশ আওয়ামী লীগকে আপনি কদিন সাবকেট করে রাখবেন, আপনার একটা সার্টেন টাইমের পরে মানুষের সমস্ত জোয়ারের সমস্ত বাঁধ ভেঙে যাচ্ছে। এক, দ্বিতীয় আরেকটা জিনিস হচ্ছে, পিঠ ঠেকতে ঠেকতে যখন দেওয়ালে চলে যায়, তখন মানুষ নিজের অস্তিত্ব সংগ্রামের জন্য কিন্তু রুখে দাঁড়াতে হয়। আর আওয়ামী লীগের যে গণভিত্তিক সংগঠন, এই সংগঠন দেখেন, আওয়ামী লীগ এখন কেন দুর্বল হওয়ার কারণটা কি? আপনি যখন একটা দল 17 বছর ক্ষমতায় থাকে, তখন ক্ষমতায় থাকলে কিন্তু অনেক সমস্যা আছে। কারণ ক্ষমতার বলয় এক জায়গায়, বুক করে আরেক জায়গায়, নানান রকমের স্বার্থবাদী গ্রুপ তৈরি হয়ে যায়। ধরেন আপনি আর আমি, আপনি পাইলেন আমি পাইলাম না, আপনাকে কিভাবে ল্যাং মারতে হবে, এরকম চিন্তা ভাবনা আমার মধ্যে আসতেই পারে, মানুষের সমস্ত। এইগুলা কিন্তু রিপারকেশনটা এই 24-এ হয়েছে। এখন যত দিন যাবে, এইসব পাওয়া না পাওয়ার ব্যথা ভুলে মানুষ তার নীতি এবং আদর্শের দিকে আগাতে আগাতে ওই দেওয়ালের সাথে পিঠটাকে যখন ঠেলান দিয়ে দাঁড়াবে, তখন মনে করেন যে সামনের দিকের অনেক শক্তিকেই কিন্তু তারা রুখে দিতে পারবে। তো সেই জন্য বলছি, আগামী দিনগুলা জামাতের সাথে গিয়ে আওয়ামী লীগকে নিচ্ছিন্ন করার যদি স্বপ্ন তারেক রহমানের থাকে, তাহলে তিনি নিজেই নিচ্ছিন্ন হয়ে যাবেন। কারণ এমনিতেই একটা জিনিস খেয়াল করে দেখেন, বাংলাদেশের শক্তি দুইটা, একটা আওয়ামী লীগ, এন্টি আওয়ামী লীগ। এখন আওয়ামী লীগ এবং মুক্তিযুদ্ধের সপক্ষের কিছু শক্তিকে যদি বিএনপি ধরে রাখতে না পারে, তাহলে বিএনপি কিন্তু জামাতে নিচ্ছিন্ন হয়ে যাবে। আপনি দেখেন, এই যে দুইজন মুক্তিযোদ্ধা, একজন হলেন অলি,
আরেকজন হলেন আখতারুজ্জামান। তারা যখন জামাতের কাছে গিয়ে বসে, জামাতের নেতা দলের প্রধান হিসেবে বড় চেয়ারে বসে, তারা ছোট চেয়ারে বসে বা পাশের চেয়ারে বসে, মুক্তিযুদ্ধের সাথে রাজাকারের যখন এই পার্থক্যটা যখন এই জায়গায় এসে দাঁড়ায়, তখন আপনি বুঝতে পারছেন না ভবিষ্যতে তারেক রহমানের অবস্থাটাও কি হবে। তারেক রহমানকে হয় প্রগতিশীল চিন্তা চেতনায় থাকতে হবে, কারণ এখানে আরো দুইটা সেগমেন্ট রয়েছে, একটি আমেরিকা, একটি ভারত। তারাও তো ওনাকে যে দেশে যাওয়ার লাইসেন্স দিছে, ওই লাইসেন্সটাও তো রিনিউ করতে হবে, তাই না? না হয় কিন্তু লাইসেন্সের মেয়াদ শেষ হয়ে যাবে। তো মনে রাখেন যে আগামীর যে দিন, সামনের রাজনীতি আরো কঠিন হবে, কারণ এই বাংলাদেশে যে মৌলবাদ, যে জঙ্গিবাদ, যে আইএস, তালেবানি বীজ, পাকিস্তানি বীজ যেভাবে এই সমাজটাকে গ্রাস করেছে, এরা এই সমাজটাকে যে অধপতনে নিয়ে গেছে, এখান থেকে বেরিয়ে আসতে লম্বা একটা সময় আমাদেরকে আন্দোলন করতে হবে। আমাদের কবি, আমাদের লেখক, সাহিত্যিক, বুদ্ধিজীবী, চিন্তক সবাইকে একসাথে কাজ করতে হবে। আপনি একটা জিনিসে মনে রাখতে হবে, মেঘ দেখে কেউ করিসনি ভয়, আড়ালে তার সূর্য হাসে, হারা শুষের হাসি অন্ধকারেই ফিরে আসে। পার্টির পয়সা খেয়ে দালালি করে কমিউনিস্ট পার্টি ব্যাঙের চুলে সে চলে আসছে। সে হয়ে গেছিল এই যে গর্বাচেবের কি একটা পেরস্ত্রইকা কি একটা হয়েছে, সে গেছিল ওই সময় কমিউনিস্ট পার্টি পাঠানো হয়েছে, তাকে ওই সময় পাঠানো হয়েছিল রাশিয়াতে। আইসে আইসে কমিউনিস্ট পার্টিটা ভাঙেছে, ওইখানে একটা বই লিখে খোলা হওয়া। আপনি তো আপনি ঢাকায় ছিলেন ওই সময়। এক সময় একটা উইং ছিল, ছাত্র ইউনিয়নের কোন ছেলে মেয়ে যদি প্রেমের সম্পর্ক হয়, এটা যাতে টিকে, তাদের যদি সংসারটা হয় বিয়ে করে, এটার জন্য একটা জুটি বাঁধার একটা উইং ছিল। এইটা এখন শিবিরের ছাত্র এই বিষয়টা দায়িত্বপ্রাপ্ত ছিলেন মতিউর রহমান এবং তার স্ত্রী মালেকা বেগম। মতিউর রহমান খুব সুন্দর মানুষ ছিলেন, খুব সুন্দর মানুষ তো, ওই দায়িত্বে ছিল। এখন যেমন শিবির এবং ছাত্র সংস্থার মধ্যে যেটা চলতেছে, শিবির কিন্তু ছাত্র ইউনিয়নের আগের ফর্মুলাটা গ্রহণ করছে, ছাত্রী সংঘ তো একই অবস্থা। কিন্তু দেখবেন একটার পর একটা তাদের কুকীর্তি কিন্তু বের হচ্ছে, এবং বিয়েটা তাদের মধ্যে হয়, বুঝছেন? সুতরাং এই যে বললাম না আমি, যে গোয়ামারা, এই যে এরা যে রূপের উপর সবসময় রূপ বদলায়, শুধু একটা ক্ষেত্রে রূপ বদলায় না। এরা শুরু থেকেই বঙ্গবন্ধু পরিবারের বিরুদ্ধে এবং আওয়ামী লীগের বিরুদ্ধে। একমাত্র হচ্ছে যে পরিবারতন্ত্র চাই না বলে যে তার একটা আওয়াজ তোলার নেগেটিভ, সেটা প্রথম আলোতে কিন্তু শুরু হয়েছে। এইটা একটা ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। আর মাহফুজ আলম কার ছেলে? আবুল মনসুর আহমদের ছেলে। আবুল মনসুর আহমদ রাজনীতি বঙ্গবন্ধুর সিনিয়র ছিলেন, এবং উনি সম্ভবত সোহরাওয়ার্দীর সময়ে কিছুদিন পাকিস্তানের প্রধানমন্ত্রী ছিলেন। উনি সোহরাওয়ার্দীর খুব ভক্ত ছিলেন। ওনার চিন্তা করতে পারেন নাই, যেমন আবুল হাসিম সাহেব চিন্তা করতে পারেন বঙ্গবন্ধু জাতির, যার করে এই বদরুদ্দিন ওমর আবুল হাসিমের ছেলে, সে বঙ্গবন্ধু পরিবার, বঙ্গবন্ধু ব্যক্তিগতভাবে দেখতে পারে না। ওরা চিন্তা করতে পারে নাই, ওরা মনে করে শেখ মুজিবুর রাস্তার ছেলে, স্লোগান দিবে, আমরা নেতা হবো। ওনারা চিন্তা করতে পারে বঙ্গবন্ধু জাতির পিতা হয়নি। এই যে ব্যক্তিগত যারা ছিল, এটা ইত্তেফাকে মানিক ভাইয়ের ফ্যামিলি তো আছে। মানিক ভাইয়ের ফ্যামিলি মনে করে বঙ্গবন্ধু মানিক ভাইয়ের পরামর্শে চলতেন। ট্রু, বঙ্গবন্ধু তাদেরকে শ্রদ্ধা করতেন, তাদের পরামর্শ। 6 দফার সময় যখন বঙ্গবন্ধু 6 দফা ঘোষণা করে লাহোরে গেলেন, এর আগে প্রথম বঙ্গবন্ধু যেতে চাননি গোলটেবিল বৈঠকে। উনি শাহজিজ তখন পাকিস্তানের পূর্ব পাকিস্তান আওয়ামী লীগের ভাইস প্রেসিডেন্ট। উনি শাহজিজের নেতৃত্বে একটি গ্রুপ পাঠাতে চেয়েছিলেন। সেই সময় মানিক ভাই বললেন, মুজিবুর মিয়া বলতেন, মানিক ভাই বললেন, মুজিবুর মিয়া, শাহজিজে না পাঠায় তুমি নিজেই যাও। আপনি বলতেন, আপনি নিজেই যান, আপনি যে কথাগুলো বলতে চান আপনি সেই কথাগুলো বলে আসেন। সেই কথাগুলো বঙ্গবন্ধু মানলেন, এবং খুব সহসায়, খুব তাড়াতাড়ি উনি অন্য বুদ্ধিজীবী অনেককে নিয়ে বসে 6 দফার খসড়াটা প্রণয়ন করলেন। যাওয়ার সময় আমার ধারণা গপ্পার চৌধুরী উনি বলেই গিয়েছিলেন, গপ্পার ভাই তখন একটি সান্ধ্য দৈনিকে কাজ করতেন।
কথা ছিল এটা গোপন থাকবে। যেই বঙ্গবন্ধু শুধু ফ্লাইট করলেন, গাপ্পার শুধু সেটা সেই পত্রিকায় প্রকাশ করে দিলেন। আমার ধারণা, আমি মনে করছি সম্ভবত বঙ্গবন্ধু বলে গিয়েছিলেন তুমি সেটা বলে দিও, তাদের কেউ এটা পরিবর্তন করতে পারবে না। এই যে কিন্তু মানিক মিয়ার ছেলেরা মনে করে শেখ মুজিবুর রহমান জাতির হয়ে গেল, একই অবস্থা সবার আগে। এই যে এই ব্যক্তিগত জেলাসিটার জিজ্ঞাসাটা কাজ করে, এখনো অনেকের কাজ করতেছে। এই যে আজকে খালেদা জিয়ার জিজ্ঞাসাটা, সেইটা শেখ হাসিনার সম্পূর্ণ কোন রাজনৈতিক জিজ্ঞাসা নেই, টোটালি আমি বলবো ব্যক্তিগত জিজ্ঞাসা। এই যে 32 ভেঙে ফেলা। তারেক রহমান আসলো দেশে, তারেক রহমানকে বিশাল একটা সংবর্ধনা দেওয়া হলো, ঢাকা শহরে ময়লা বাগানে পরিণত হলো। সে তারেক রহমান গতকালকে ব্রিটিশ সিটিজেন তারেক রহমান টেবিল পাসে বাংলাদেশে এসেছেন এবং গতকালকে তাকে এনআইডি দেওয়া হলো এবং ভোটার করা হলো। আজকে তিনি প্রার্থী একটা আসনে। এই যে রকেট গতিতে যে নির্বাচন কমিশনের চলা বা এই তফসিল ঘোষণার পরে কাউকে ভোটার করা যায় না, হয় না, এটা তার আইন। তার আইনটা ভঙ্গ করে তারেক রহমানকে ভোটার করা হলো। আজকে নির্বাচন কমিশন বিষয়টা অনুমোদন করলো। কোন দিকে যাচ্ছে আসলে, মানে রেডি করা সবকিছু? আরে ভাই, এই অবৈধ সরকার যা করবে তাই তো অবৈধ, সবগুলোই হচ্ছে অবৈধ কাজ হইতেছে। কিন্তু জিনিসটা হচ্ছে বাড়ি ভাই, তারেক এই যে সরকার কি করবে না করবে সে নিজেও জানে না। এবং এইগুলো হচ্ছে যে কারণটা হচ্ছে আপনার তারেক রহমান, আমি বললাম না, তারেক রহমানকে হয়তো তাদের সাথে একটা সন্ধি হয়েছে অথবা আন্তর্জাতিক কোনো চাপ আছে। তারেক রহমানকে যেভাবে উপস্থাপনা করছে সবাই, মনে হচ্ছে সে অলরেডি বাংলাদেশের প্রধানমন্ত্রী, সেইটা তো জামাত মেনে নিতে পারে না। আর আজকে ফখরুলের একটা ইয়ে দেখলাম, ভোট পাওয়ার জন্য, আমি প্রথম বলতেছি যে আমরা সরিয়ে আইন করবো, বাইরে কিছুই করবো না। তার বাপের ক্ষমতা আছে দুনিয়াতে সরিয়ে আইন করে চলতে পারবে সে বাংলাদেশে? এই যে ভোট পাওয়ার জন্য, মুসলমানদের ভোট আনার জন্য, যেটা আওয়ামী লীগ করেছিল, ভোটের জন্য আওয়ামী লীগ হেফাজতের সাথে সন্ধি করেছিল, ভোটের জন্য আওয়ামী লীগ আপোষ করেছে সাম্প্রদায়িক শক্তির সাথে। যখনই আপনি ভোটের রাজনীতি চলে যান তখন কিচ্ছু থাকে না। আচ্ছা, জামাতের আমির বলতে চুম্মা শফিক, সে নাকি সব বেকার যুবক যুবতীর চাকরি দিয়ে দেবে, এটা কি বাস্তব নাকি রে ভাই? আরেকটা বলতে যে আল্লাহ নাকি বলে দিয়েছেন তারাই একমাত্র ব্যস্ত টিকিট দিতে পারবে। এই যে চলতে থাকে, এই যে কালকে শেখ হাসিনা বললেন যে তারেক রহমান 32 নম্বর ভেঙেছে তারেক রহমান, এটা খুব শক্তভাবে উনি বলেছেন। আবার আওয়ামী লীগ নেতারা তারেক রহমানের বিরুদ্ধে কথা বলতে রাজি হচ্ছেন না, কিন্তু এটাও কোনো সমস্যার ব্যাপার মনে করেন? আমি যদি মনে করি, আমাকে যদি বিশ্বাস করেন, আমি বলবো আওয়ামী লীগের নেতারা অনেক কিছুই জানে না, অনেক কিছুই বুঝে না, এবং শেখ হাসিনার সাথে অনেকেরই সম্পর্ক নেই, যোগাযোগ সেইভাবে নেই। আওয়ামী লীগ কি করবে এটা একমাত্র শেখ হাসিনাই জানেন। ওনারা যে কথাগুলো এইসব বলে, যে ওনারা কির থেকে বলে, কিসের থেকে বলে এইগুলো, তারেক রহমান কি করে সম্ভব শেখ হাসিনা? হ্যাঁ, আমি কিন্তু আন্তর্জাতিক রাজনীতি যদি কোনো ধরনের আপনার পেশাব হয়ে থাকে, কোনো ধরনের আলোচনা হয়ে থাকে, ভারতের সাথে তার যদি কোনো চুক্তি হয়ে থাকে, তাহলে ক্রমশ প্রকাশিত। কারণ প্রথমে উনি বললেন তার ফেরাটা তার উপর এককভাবে নির্ভর করে না, এটা অনেকের উপর নির্ভর করে। সেই লোকটাকে দেখলাম তরতর করে চলে আসলো উনি। আপনি প্রথমে একটা প্রশ্ন করে যে উনি আসলো ট্রাভেল পাসপোর্ট, এখন প্রশ্ন হচ্ছে কই দিনে পাসপোর্ট হইলো কোন দিন? আর এনআইডি হয়ে যায় একদিনে, যারা বাংলাদেশের মানুষ সপ্তাহ ঘুরেও করতে পারে না, ওটারও হয়ে যাচ্ছে। এই যে ভিআইপি ট্রিটমেন্ট, এইটা তো আপনি মনে করেন ট্রাভেল পাস, আমরা এখানে আসছি, আমাদের মূল আইডি হচ্ছে আমাদের ড্রাইভিং লাইসেন্স। তারেক রহমান যে বাংলাদেশে এনআইডি দেওয়া হলো, তারেক রহমান তো ট্রাভেল পাস দেওয়া হয়েছে, এর বাইরে বাংলাদেশের কোন ডকুমেন্ট নেই তার হাতে। না, সে তো কোনো অবস্থায় হইতে পারে না। প্রথমত বললেন নির্বাচনী আইন বহির্ভূত। আপনি যখন তারেক রহমানের ক্ষেত্রে কোনো আইন আমাদের বলেন, তফসিল ঘোষণার পরে একজন দলের নেতাকে কি করে এইভাবে নিরাপত্তা প্রোটোকল দেওয়া হয়, আমাকে বলেন আপনি। সেই ক্ষেত্রে বাংলাদেশের রাজনীতি দ্রুত কিন্তু
পরিবর্তন হচ্ছে। আপনি যেটা বলেন আওয়ামী লীগের সাথে বলাও যায় না, রাজনীতির শেষ কথা বলতে নেই। সজীবনের জয় কিন্তু একেবারে 6 না 7 তারিখে একটা কথা বলেছিলেন যে গণতন্ত্রের জন্য আমরা বিএনপির সাথে বসতে রাজি আছি। ওই দিনই বলেছেন যে বিএনপি আমাদের রাজনৈতিক শত্রু, রাজনৈতিক এনিমি, কিন্তু জামাতের সাথে কোনো অবস্থা ঐক্য হইতে পারে না, বসা যায় না। জামাত তো যুদ্ধ। এখন প্রশ্ন হচ্ছে বাংলাদেশে যে এখন ক্ষমতার মেরুকরণ চলতেছে, আমি যতটুকু বুঝতে পারছি হয় ইউনূস নির্বাচন না করে দীর্ঘদিন থাকার চিন্তা করতেছে, যে যার পক্ষে গণভোটের পক্ষে বলতেছে, অথবা সে চাইতেছে এবং দ্রুত নির্বাচন চাইতেছে। আমি মনে করি দ্রুত নির্বাচনটা হয়ে যাওয়াই ভালো। তার কথা তো কেউ বিশ্বাস করে না, উনি যেটা বলে তার কথা বিশ্বাস করে। আজকে এনসিপির যে অবস্থা দাঁড়িয়েছে, এনসিপি আজকে তো পরিষ্কার হয়ে গিয়েছে যে এরা সবাই কোটা ছিল একটা উসিলা। এই যে এনসিপি নেত্রীরা বলতেছে এই কথাটা, একজন আজকে আসলে তাস্তুবা জামিন বোধহয়, সে বলছে যে আমি কে তুমি কে রাজাকার এটা প্রমাণ না, সে বলছে যে কৌশলে জামাতের হাতে তুলে দেওয়া হয়েছে। কৌশলে কি, এটা জামাতের হাতেই ছিল, জামাতের দিন খেলছে, তাদের কোনো লোক ছিল না, সব লোক দিয়েছে জামাত। এখনই তো জামাতের। এখন প্রশ্ন হইলো এই যে আজকে দেখেন কর্নেল অলি, হ্যাঁ কি বড় মুক্তিযোদ্ধা, আরে মুক্তিযোদ্ধা, আজকে সে জামাতের সাথে, আখতারুজ্জামান জামাতের সাথে। এই জন্য আমি কাউকে বিশ্বাস করতে পারি না। আজকে এনসিপির অবস্থাটা কি, সরকারি দল হয়ে যাবে, নাহিদ প্রধানমন্ত্রী হবে, বিরোধী দল হয়ে যাবে। একটা আসনের জন্য ভাই আপনার শিক্ষিত মানুষ অনেকদিন কোনো কথা বলে না, কিন্তু একটা আসনের জন্য আজকে সে কি হয়ে গেল। পোস্ট দিতে দেখলাম যে ইন্না লিলেন, আমরা এই মাত্র খবর পেলাম ডাস্টবিন শফিক মারা গিয়েছে। পাঁচদামি মানুষ তার কোনো যে লোক এত কথা বলে কথা যেন থাকতে পারে না, সেই লোক কথা বন্ধ হয়ে গেছে। কিন্তু না, কালকে আমি দেখলাম এক লোক পোস্ট দিতে যে ইন্না লিলে এই মাত্র খবর, তাও আবার আমার দেশ পত্রিকার ওইটাতে ইয়ে করছে, ফটো কার্ড বানাইতে পারে, কার্ড বানায় অনেক ফেসবুকে, অনেক কার্ড বানায় যেটার কোনো ভিত্তিও নাই। কিন্তু না, তো ইন্নালি এই মাত্র খবর পেলাম হৃদরোগে আক্রান্ত হয়ে শফিকা সচিব মারা গিয়েছে, বুঝছেন? আপনার কোথায় মনে হচ্ছে আসলে যে মারা গিয়েছে, কোনো কথাবার্তা নাই ইদানিং। হঠাৎ দেখবেন বম ফুটাইছে, এমন হাস্যকর হয়ে দাঁড়াইছে, মনে করেন আপনার মৃত্যু সংবাদ পড়তেছেন তো হাসতে হাসতে পড়তেছেন আপনি। হ্যাঁ, কেন আসলে তো পোস্ট তো হাসির। আপনি অনেক এইটা কি সামাজিক যোগাযোগ অনেক পোস্ট দেখা যায়, মানে মারাত্মক, বুঝছেন? তো আমি যে কথা ছিলাম যে তারেক রহমানকে নিয়ে যে এটা জামাত সহজে ভাবে নিবে না। ক্ষমতার লড়াইতে ওরা পরিষ্কার, বাংলাদেশ পরিষ্কার দিয়েছে উইদাউট আওয়ামী লীগ, এখন আওয়ামী লীগ নির্বাচন নামে একটা চতুর্দিকে বসাই দিচ্ছে লোকজনকে, ওদের তো কোনো লোক নেই, সব জামাতের লোকেরা। জামাতের লোক তো জুলাই সন্ত্রাসে জামাতের লোকজন ছিল সবাই। বিএনপি তো পরে আসছে ভাই, বিএনপি তো পরে আনা হয়েছে, তোমরা না আসলে পড়তেছে না শেখ হাসিনা। বিএনপি আইসা এবং তারা কিন্তু সেনাবাহিনীকে আগেই ম্যানেজ করে নিছিল, এখনো সর্বোচ্চ সেনাবাহিনী কিন্তু পিছনে আছে। এই জন্য আমি যেটা মনে করি যে এই এনসিপির যে অবস্থাটা, এনসিপি শুধু না, আপনি দেখেন এতিমদের অবস্থা কি, ববিয়া আপনি দেখেন রাশেদ খান এরা আজকে সবগুলা সিকিউরিটি বাজেয়াপ্ত হবে। ইভেন জামাত থেকে যে জায়গায় ইলেকশন করো, ওই জায়গায় যদি নির্বাচন হয়, ওই জায়গায় জামাতের লোকজনকে এদেরকে ভোট দিবে না, ওই স্বতন্ত্র হবে বিএনপি। এনসিপির হাসনাত আব্দুল্লাহ যে আসনে নির্বাচন করবেন কুমিল্লা 4, সেই আসনে বিএনপির যিনি এমপি হতেন সপ্তম মঞ্জুরুল হক, তিনি বলেছেন এই হাসনাত আব্দুল্লাহকে নামও শুনলে কোনোদিন তাকে দেখানো নাই। মুন্সি মঞ্জুরুল হক ওই এলাকার পুরনো এমপি, কিন্তু প্রভাবশালী মানুষ, মন্ত্রী ছিলেন না কোনো একবার, হয়তো ছিল, কিন্তু পুরো হুইপ ছিল আমার মনে আছে, হুইপ ছিল এটা আমার। উনি খুব পপুলার অনেকদিন ধরে এমপি, আওয়ামী লীগের বিরুদ্ধে লড়াই করে অজিত, কিন্তু সে ওই এলাকাটা বিএনপি না, ওইখানে একটা পাস করতো আসিফ আর
মাহফুজকে তো কেউ গছে না, ডিভোর্সি বউরে কেউ তো গসতে চাইতেছে না, হিল্লেও করতে চায় না। নাই, যে মাহফুজ ছিল তাদের মাস্টার মাইন্ড শুনলাম, তার কোনো আওয়াজ নাই কোনো দিকে। জামাত দিতেছে না তাদেরকে, তো জামাতও নিতেছে না তাদেরকে, এবং সজীব ভুইয়াকেও নিতেছে না। আর ওরা সবচেয়ে বড় যে ওরা এলাকায় নির্বাচন করতে চায় না। কেন করতে চায় না? গণপিটুনি যে খাবে না, ঢাকা ছাড়া তো কোথাও এত গণপিটুনির উপায় নেই। সবগুলার সিকিউরিটি বাজব হবে। এবং এখন যে জিনিসটা প্রকাশ হচ্ছে বারবার, এই যে শেখ হাসিনাকে সরানোর জন্য ষড়যন্ত্র হয়েছে। এবং এই নির্বাচনটা কেন হতে বলতেছি আমি, যে আমি আওয়ামী লীগকে বাদ দিয়ে যদি করে, যে কারণে তারা, আমি আগেও বলেছি, যে কারণে তারা শেখ হাসিনার বিরুদ্ধে অভিযোগটা আনে যে আওয়ামী লীগ অন্যান্য দলকে নির্বাচনে রাখে নাই, আওয়ামী লীগ তো কাউকে নিষিদ্ধ করেন, এটা কিন্তু ভারত বলেছে। এইটাতে ভারত খুব শক্ত অবস্থান নিয়েছে। আমরা দেখতে যাচ্ছি নির্বাচনটা হয়। আজকে তারেকের সাথে যদি ভারতের কোনো কথা হয়েই থাকে, এই জায়গাটায় তারেক যদি নির্বাচন হয়, পরবর্তী নির্বাচন আগে তারেক আওয়ামী লীগকে অবশ্যই রাজনীতি করার সুযোগ, তাকে দয়া করতে হবে না, তাকে বিশ্ব রাজনীতির কারণে, দেশীয় রাজনীতির কারণে তাকে সেইটা মাথায় নিয়ে আওয়ামী লীগের উপর থেকে নিষেধাজ্ঞা তাকে উঠাইতে হবে। এবং আরেকটা কথা বলে, আওয়ামী যখন রাজনৈতিক সরকার আসবে বাড়ি ভাই, তখন কিন্তু প্রশাসন বলতে আপনার অন্ততপক্ষে আইন বিভাগটা এইভাবে জঘন্যভাবে চলবে। এই যে মামলা ছাড়া, আজকেও দেখলাম যে ওই যে মাতাল স্বরাষ্ট্র উপদেষ্টা বলতেছে যেখানে ডেভিল হান্টের কাজ খুব চলতেছে, এই যে কথাগুলো বলতেছে, 9,000 গ্রেপ্তার হয়েছে, মামলা ছাড়া যাদেরকে দেখছে কাউকে রাখতে পারবে না, হাইকোর্টে কোনোটা টিকবে না। যদি হাসে আপনার রাজনৈতিক সরকার যেটাই আসবে, তাকে পরিস্থিতি কিছুটা হলে স্বাভাবিক করতে হবে। এবং সেই কথা বলেই কিন্তু তারেক এসেছে যে আমি স্বাভাবিক করবো না, ভারত তো কোনো অবস্থায় তাদেরকে ছাড় দিবে না। এটা পরিষ্কার, ভারত কোনো অবস্থায় জঙ্গি শাসন আসতে দিবে না। এখন প্রশ্ন, আপনি মনে হয় নির্বাচন এই শিডিউলে হবে? কারণ হাদির মঞ্চের নামে জামাত লোক বসাই দিচ্ছে, বড় ঢাকা, চিটাগাং, বড় বড় শহর, সিলেটে শহীদ মিনারে ইয়ে চলতেছে। কালকে গত রাত্রে হঠাৎ করে বিএনপির স্পোকসম্যান একজন, খালেদা চিকিৎসা বিষয়ক, রাত 12টার সময় উনি আসলেন, এসে বললেন খালেদা জিয়ার অবস্থা খুবই খারাপ। খালেদা জিয়ার যদি কোনো খবর আসে, তাহলে কি বিএনপি এই মুহূর্তে ইলেকশন চাইতেছে? আপনার মনে আছে কিনা, খালেদা যখন অসুস্থ, যখন একটা কানাঘুষা চলতেছে চারদিকে, যে উনি মৃত, কেউ বলতেছে না, চলতেছিল না, ওনাকে বিদেশ পাঠানো হবে, তারপর আসে না, আপনার অ্যাম্বুলেন্স নষ্ট হয়ে যায়, আসে না। এই সময় নজরুল ইসলামের নেতৃত্বে, সে কমিউনিস্ট নজরুল ইসলাম, বিএনপি হয়েছে তো, নজরুল ইসলামের নেতৃত্বে নির্বাচন কমিশনে গিয়ে বলা হয়েছিল অনিবার্য কারণ ছাড়া নির্বাচন পিছাবে না। তো অনিবার্য কারণটা কি? যদি আজকে খালেদার কিছু হয়, তাইলে অনিবার্য কারণ এটা হয়ে যাবে না, এটা অনিবার্য কারণ হয়ে যাবে। অথবা মনে করেন তারেকের এই যে আইডি নেওয়া সবকিছু যদি জামাত চ্যালেঞ্জ করে, কোর্ট, জামাত যদি নির্বাচনকে বানচাল করতে, জামাত যদি কোর্টে চ্যালেঞ্জ করে, তাদের উকিলের সাথে বিএনপি উকিলরা পারবে না, কিন্তু অনেক যথেষ্ট জ্ঞানী উকিল আছে। তাইলে এই যে তারেকের যে বিষয়টা, ভোটার হওয়া আইডি, এটা চ্যালেঞ্জ করলে কিন্তু নির্বাচন আটকে যাবে। যে বিচারপতি গুলো বসানো হয়েছে ওগুলো তো জামাতের, হ্যাঁ, কিন্তু এটা চ্যালেঞ্জ করলে আইনগতভাবেই আটকে যাবে, কারণ তফসিল ঘোষণার পরে কোনো ধরনের পরিবর্তন সম্ভব না। এই নির্বাচনী আইনই আটকে দিতে পারে বিষয়, জামাত সেটা করবে। আপনি সেই মানুষটা, যে মানুষের আইডেন্টিটি তো নিশ্চিত না, উনি আসলে বাংলাদেশের নাগরিক কিনা, উনি আইডেন্টিটি তো নিশ্চিত না, উনি ব্রিটিশ সিটিজেন, ওটা ছেড়ে আপনার তো ডক্টর ইউনূসও তো বাংলাদেশের নাগরিক না ভাই, উনি ইলেকশন করছেন না, উনি না করো, কিন্তু না, বাংলাদেশের নাগরিক ছাড়া প্রাইম মিনিস্টার হবেন বাংলাদেশের, না, সংবিধান অনুযায়ী অথবা নির্বাচন বিরোধী বাংলাদেশের নাগরিক হইলে কেউ লাভজনক পদে থাকতে পারে না। এটা তো পুরো ক্যাবিনেটকে এরকম। না না, এইটা এই জন্য বললাম এদের পক্ষে অনেক কিছু সম্ভব। এরা তো প্রথমত আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধই করতে পারে না, সে অধিকারই তাদের নেই। তারা দৈনন্দিন কাজগুলো করবে। মূল কথাটা হচ্ছে ওই যে সাখাওয়াত বলেছে, আমাদের তো কোনো মেয়াদ নেই,
ডক্টর সাখাওয়াত বলেছে। আমরা তো বলি আসি, ওই সময় যখন তাদেরকে বসানো হয় কেউ কিন্তু প্রশ্নটা করেনি। সাখাওয়াত না রে ভাই, এটা কি জানেন, ওই 111 এর সময় যে গভর্নমেন্টটা আসছিল, ওই সময় ডক্টর কামাল হোসেনও বলছিলেন এটা কোনো মেয়াদ নাই। না, কামাল হোসেন তো ওই যে আরেকটা ব্যক্তিগত জেলা ওনার, উনি বঙ্গবন্ধু কন্যাকে দেখতে পারেন না। প্রথমে এসে কিন্তু বঙ্গবন্ধু কন্যা ওনাকে প্রেসিডেন্ট নির্বাচন করতে দিয়েছিলেন, কিন্তু এই লোকটা তার মিরপুরে সিকিউরিটি বাজার হয়ে যায় নির্বাচনে। কার কাছে? হারুন মোল্লার কাছে। হারুন মোল্লার কাছে যায় খালেকের। ওই হারুন মোল্লার ইলেকশনে, হারুন মোল্লার সাথে 91 যে ইলেকশনটা উনি করেন, ওই ইলেকশনে কর্মীরা আমাকে বলেছে, যেটা ইলেকশনের 3 দিন আগে হঠাৎ করে উনি এসে বললেন উনি আর কারো টাকা পয়সা দিতে পারবেন না, কিছু করতে পারবেন না, কারণ তিনি জানেন সেটা আমেরিকানরা চায় না আওয়ামী লীগ ইলেকশনে আসুক, পাশ করে আসুক, কাজে তিনি তখনই ব্যাক করছেন 3 দিন আগে উনি। না, এই লোকটা এমন এক লোক, ওই দিন ওই সময় বলছিল যে আমি পাশ করলে মিরপুরে একটা বাড়ি বানাবো। আর মিরপুরের লোকজন বলতো কি ডাক্তার, তার কোনো চেম্বার নেই, কিছু নেই, বুঝছেন? তো আমার খালেক বলতো এটা, খালেক বলতো, হ্যাঁ খালেক বলতো, হ্যাঁ ডাক্তার কি রুগী দেখেন, ওই তো চেম্বার নাই। কামাল হোসেন তো এই তার ব্যক্তিগত জেলাসি আছে। কারণটা হচ্ছে, আপনাকে বলি, মনে আছে কিনা 91 ইলেকশনের পরে সে একটা খোলা চিঠি দিয়েছিল পত্রিকায়, সেটা পারে না, কিন্তু সে সাংগঠনিক ভাবে সে পারে না। এরপরেই যে বাংলাদেশ যে কমিউনিস্ট আওয়ামী লীগ কিছু মানুষ লইয়া সে গণফোরাম করলো না, গণফোরাম, যেটা আমি বলতাম, যেটা ওই গণফোরামের উদ্বোধন অনুষ্ঠানে মূল প্রবন্ধ পাঠ করেছেন এই ইউনূস। ওই খেলাটা তো ওইখান থেকে শুরু, ভাই, বুঝছেন? কামাল হোসেন লোকটাকে আমি, মন্টু ভাইয়ের জন্য কষ্ট হয়। মন্টু ভাই, এই কামাল হোসেন সম্পর্কে আমার প্রশ্ন আছে ভাই। কামাল হোসেন প্রসঙ্গ যেন আনলেন আপনি, আমি কামাল হোসেন 8টা 9টা পর্যন্ত 25 তারিখ উনি ছিলেন বঙ্গবন্ধুর বাড়িতে, 10 পর্যন্ত। ওই যে ড্রাফটটা হয় ঘোষণার, যেটা স্বাধীনতা ইংলিশ ড্রাফটটা উনি করেছেন ওনার হাতে। আবার বঙ্গবন্ধু ওয়াজিদ মিয়াকে বলেছেন চেক করার জন্য। ওইখানে তাজউদ্দিন ছিলেন, মনসুর আলী ছিলেন, নজরুল ইসলাম ছিলেন, কাজী ওসমানীও ছিলেন। আচ্ছা, তারপরে কিন্তু কামাল হোসেনের খবর নাই। আর মুস্তাক 25 তারিখে আর যায় নাই, সে 24 তারিখ পর্যন্ত 32-এ গিয়েছিল মার্চের। মুস্তাক 25-এও যায় নাই। আচ্ছা, হঠাৎ করে কামাল হোসেন, সবাই বের হয়ে গেল, বঙ্গবন্ধু সবাইকে বলে দিলেন কে কি করতে হবে, কোথায় কে যেতে হবে, কোন জায়গায়। যেমন ঢাকা, ক্যালকাটা গিয়ে চিত্তরঞ্জন সুতারের বাড়িতে, তবে সেইটাও বঙ্গবন্ধু ঠিক করা। সুতার নাম তো শুনেছেন, সাথে বঙ্গবন্ধু জেলে দেখা হয়েছে। আরেকটা স্মৃতি যেন বঙ্গমাতা শেখ মুরার করেছেন, প্রায় সময় চিত্তরঞ্জন একজন 32-এর আশেপাশে একজন পাগল মহিলা দেখা যেত, তিনি ছিলেন। ওনার স্মৃতিটা আমার বইতে আছে, কিন্তু শেখ মুজিবুরের বইতে আমি সাক্ষাৎকার নিয়েছিলাম। বঙ্গমাতার ভাই লাগেন শেখ বুরহান, উনি কলা বাগানে থাকতেন। চিত্তসুন্দর সুতারের ওয়াইফ নাকি পাগলের বেশে বঙ্গমাতাকে অনেক নিউজ দিতেন। যাই হোক, যেটা বলতেছিলাম, হঠাৎ দেখা গেল কামাল হোসেন গেল, বের হয়ে যে গেলেন 9 মাসের মধ্যে কখনো কেউ সবার নাম আমরা শুনেছি, সবাই যুদ্ধক্ষেত্রে ছিলেন। কামাল হোসেনের নাম আমরা শুনেছি, শুনি নাই। উনি কিভাবে ইয়াদ গেলেন, পাকিস্তান গেলেন। বঙ্গবন্ধু গ্রেপ্তার, কামাল হোসেন ওই সময় গ্রেপ্তার হন নাই, উনি কিভাবে পাকিস্তান গেলেন আমার বলেন তো? আবার দেখা গেল পাকিস্তান গেল, ওনার মিসেস তো পাকিস্তানি। আমি উনি তো বিয়ে করেছেন পাকিস্তানে, বিয়ে করেছেন পাকিস্তানে, উনি পাকিস্তানে ছিলেন, 71 সালে পাকিস্তানে ছিলেন। আমি সেইটা বলতেছিলাম, হঠাৎ করে দেখা গেল বঙ্গবন্ধুর সাথে তাকে জড়িত হলো আসার সময়, বুঝছেন? এই যে খেলা, এই লোকটা রহস্যময়। আজকে এই সংবিধান নিয়ে এত কিছু, সে কিন্তু তেমন কোনো কথা বলে না। আমি অসুস্থ হইলে কি, বাবা তুমি তো মারা যাইবে, তুমি এটা নিয়ে রাস্তায় নামানো, তুমি না জনক এইটার 72 সংবিধানের এই 70 অনুচ্ছেদ উনি ঢুকায় চলে গেছি আমরা তারেক রহমানের এখানে থাকি। না, আমি কথা প্রসঙ্গে চলে আসলে এই জন্য বললাম আগে। তারেক রহমান দিয়ে কি, কারণ আমি যেটা বলতেছি, আপনি নির্বাচন প্রশ্ন আনলেন, প্রথমত তারেক এখন যদি জামাত এটাকে চ্যালেঞ্জ করে, ঠিকবে না, কিন্তু জামাতের খেলাটা বুঝতে পারতেছি না। হাদি কাণ্ড নিয়ে তারা
মাঠ গরম করার চেষ্টা করতেছে। এবং পুলিশের আইজি বা যে কথাটা বললো যে আগে যে মেঘালয়ে 2 জন ধরা পড়ছে, এটা টোটালি মিথ্যা। এই কারণে এই হাদি গ্রুপকে থামানোর জন্য ওরা কিন্তু দাবি জানাচ্ছে, বলতে হবে ওরা খুনিরা কোথায় আছে। 3 দিন আগে পুলিশ কিন্তু বলেছে আমরা জানি না ওরা কোথায় আছে। হঠাৎ করে ভারত থেকে কোনো খবর নাই, কিচ্ছু নাই, কোনো তো কিছু। হঠাৎ করে পুলিশ বললো আমরা জানতে পেরেছি ওরা গ্রেপ্তার করেছে। কোথা থেকে জানতে পারেন? আপনাদেরকে যোগাযোগ আছে বলেন, আপনারা এগুলো প্রকাশ করেন। সেই পুলিশ এবং বিএসএফ যারা গ্রেপ্তার করেছে এখান থেকে যারা বলা হচ্ছে, তারা সেখানকার মিডিয়াতে বলছেন যে না আমরা কাউকে গ্রেপ্তার করিনি, এটা অসত্য। আর তো এখানে খেলাটা আরেকটা আইজিপি কালকে বলছে যে আমি কারা জড়িত তাদের নাম প্রকাশ করে দেব। 200 ডিএমপি প্রধান বলছে সে। এই হত্যাকাণ্ডের পিছনে তো সরকার জড়িত ভাই, হাদি হত্যাকাণ্ডের পিছনে সরকার জড়িত। এইটাকে নিয়ে হাদির ভাই যেটা বলছে, হাদির ভাই বলছে এটা কি বলছে, গভর্নমেন্টে জড়িত। হ্যাঁ, হাদির ভাই বলছে এটা। কারণ পরিস্থিতি গুলাটে করার জন্য হাদিকে হত্যা করা হয়েছে। ওরা জানে কোন জায়গায় হাত দিতে হবে। এই কাজটা ফেল করতেছে। এটা এমন বুমেরাং হইতে পারে ইউনিসের জন্য। কারণ আপনি একটা কথা আছে না যে আপনি বাঘের পিঠে যদি চড়েন, বাঘ থেকে নামতে পারবেন না বাঘ না মেরে, অথবা বাঘ আপনাকে খেয়ে ফেলবে। যে বাঘ তারা নিয়ে খেলতেছে, এই জঙ্গি এরা একবার যখন ভাঙা শুরু করে, একবার যখন রাস্তা ব্লকেট শুরু করে, এদেরকে থামানো যায় না, বুঝছে? এরা কিচ্ছু বোঝে না, এদের সামনে কিচ্ছু নেই। একটা স্লোগান দিচ্ছে মুজিববাদের বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে, কিন্তু তারা যদি হাদির হত্যাকাণ্ডের বিচার না হয়, তারা ইউনুসকে যমুনা ঘেরাও করতে পারে। এবং জামাত যে কি খেলবে, এই যে এনসিপি কে সাথে নিল, এলডি নিচ্ছে, জামাত যে কি খেলা খেলবে বুঝতে পারছি না। যদি কনফার্ম নয় তারা নির্বাচন জিতবে, তারা নির্বাচন হতে দিবে না। জামাতের খেলা তাদের উদ্দেশ্য তো আছে ভাই। আমার মনে হচ্ছে সেই খেলায় আমাদের খেলার অনেক কিছু আছে। আজকে মাহমুদুর রহমান একটা মামলা করছে। মাহমুদুর রহমান মামলাটা হচ্ছে প্রথম আলো ডেইলি স্টারে আগুন দিয়েছে মাহমুদুর রহমান, এমন কারাগারে ফেসবুকে স্ট্যাটাস দিচ্ছিল। তিনি এদের বিরুদ্ধে আজকে মামলা করছেন। মামলা করে বলছেন তিনি কোনোভাবেই এইগুলোর সাথে জড়িত না, আমার দেশ বন্ধ করার ষড়যন্ত্র হিসেবে এগুলো করা শুরু হয়েছে। সেটা তাদের মধ্যেই তো চলতেছে এখন। আমি এই জন্য বললাম এই খেলাটা আমাদের একটু নিরাপদ করা উচিত। ওরাই খেলবে। বিষয়টা হচ্ছে প্রথমত আসি ক্ষমতার দ্বন্দ্ব জামাত বিএনপির মধ্যে। তারা তাদের প্রধান শত্রুকে সরিয়েছে, এই তো কে, আওয়ামী লীগ আর শেখ হাসিনা। এখন সামনে আপনার একটা চেয়ার বসা আছে, এই চেয়ারে শেখ হাসিনা ছিলেন, সরিয়ে দিয়ে চেয়ার খালি। তো এই জায়গাটা এখন মিউজিক্যাল চেয়ারের মতো করতেছে একটা চেয়ার। এনসিপি যে নতুন বন্দোবস্তের কথা বলেছিল, তাদের নতুন বন্দোবস্ত হচ্ছে জামাতের কাছে 30টা আসন ভিক্ষা পাইছে। তাদের কথা না, এটা তো নুরু বলতো। আপনার জুনায়দ সাকিব বলছে বন্দোবস্ত আর মুখ শুধু বলতো চমৎকারের বন্দোবস্তর কথা বলতো। এখন তো জুনিয়র সাকিব মান্না গেল কই? মান্না ওই যে ঋণ খেলাপি হিসেবে বলেছে উনি আর ইলেকশন করতে পারবে না। কিন্তু ওই বামরা গেল কই? সিপিআর তো কিছু বলতেছে না, বিষয়টা কি? ওরা তো ইলেকশনের কোনো রেসই নাই, ওরা তো চুপচাপ তাদের মতো করে ইলেকশন করবে। যেমন মনে করেন বাংলাদেশ জাসদ বাস মার্কা নিয়ে তাদের মতো করে ইলেকশন করবে বাংলাদেশ জাসদ। তারপরে মনে করেন জামাত তো কম দুষ্ট দল না। জামাত ইলেকশন কমিশন দিয়ে একটা আইন পাস করে রেখেছে, কেউ আর জোটের কোন ক্যান্ডিডেট দলের প্রতীকের বাইরে এগুলার হিসাবে ধরতেছে। আমি একটা কইয়াতে চাই যে জুলাই থেকে তো ধানের শীষ নিয়ে ইলেকশন করতে পারবে না। তারপরে মনে করেন এই যেটা আমাদের এই যে পার্থ আন্দালিপুর পার্থ,
সে ধানের শীষ নিয়ে ইলেকশন করতে পারবে না। না, পারবে না। এর জন্য রাশেদ খান বিএনপিতে জয়েন করার কারণটা হচ্ছে সে ধানের শীষ নিয়ে ইলেকশন করবে সে। তার মানে কোটা আন্দোলন যাই ছিল হইলো সংসদ সদস্য হইতে হবে, এই তো আর তো কিছু না যেভাবে। ও এবং অলি দেখছে যে এখানে কোটা না, মেধা না, কোনো কিছু না কিন্তু। না, আজকে আখতারুজ্জামানের একটা ভিডিও দেখলাম, জামাতের মিটিং এসে বলতেছে আমি নির্বাচন করতেছি না, তবে আমি মনে করি জামাত যদি ক্ষমতায় যাবে তাইলে নিশ্চয় ওরা আমাকে একটা পদে কোনো জায়গায় বসাবে। চরিত্রটা দেখেন, এই অলি যে গেল, অলির বিরুদ্ধে শাহজাহান ইলেকশন করে না সবসময় জামাতের, ওই যে সূর্য আটকায় দিবে, সে সূর্য আটকে যায়, এখানে শাহজাহানকে দিবে না অলিকে দিবে। ওইখানে দুইটা সিট আছে বুঝছেন, একটা শাহজাহান খান করবে, আরেকটা অলি তার মিসেস কে দিত, উনি একটাতে করতো আর বউকে একটা দিয়ে করাইতো। ও শাহজাহান চৌধুরী একটা করবে আর ওইটা তো করবে সে, ওর বউ করবে, সে করবে না। তার বউকে একটা সিট দিত। কিন্তু এক কথা পরিষ্কার হয়ে গেল যে এনসিপি যে হয়েছিল ইউনুসের